প্রচার প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছে বিএনপির প্রার্থীরা। গণতন্ত্রের স্বার্থে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান। কাল উত্তরবঙ্গের 3 জেলায় তারেকের সফর। বিভিন্ন স্থানে প্রার্থীদের উপর হামলার অভিযোগ। জামাত আমিরের ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বললেন রাষ্ট্রদূত। নির্বাচিত সরকারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস। এবং তথ্য প্রযুক্তি খাতেই নির্ভর নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বললেন প্রধান উপদেষ্টা। সর্বত্র ডিজিটাল সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান। স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিশোধের রাজনীতি নয়, দেশের শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করাই জরুরি। আর প্রতিপক্ষের সঙ্গে বিবাদে না জড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা। বুধবার দুপুরে মতিঝিল ব্রাদার্স ক্লাব মাঠে গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। এতে দলের থানা ও ওয়ার্ডের নেতাকর্মী সহ সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখর হয়ে ওঠে মির্জা আব্বাসের গণসংযোগ। কেউ কেউ উস্কানিমূলক বক্তব্য দিয়ে গণতান্ত্রিক আবহকে বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। অপপরিকল্পনা, একটা অসাধু উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের জনগণকে তারা চিরতরে গোলাম বানিয়ে রাখতে চায়। তারা মনে করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ঠিক রাখার জন্য একমাত্র বিএনপি একটি দল। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এদিকে রাজধানীর গোবিবাগে ঢাকা ৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের গণসংযোগে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জনগণের ভোট প্রত্যাশায় জলাবদ্ধতা নিরসন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি সহ মেট্রোপলিটন নগরী গড়ে তোলার আশ্বাস দেন তিনি। কর্মদক্ষ নতুন হাই স্কিল নেক্সট জেনারেশন করতে চাই, যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, কন্টেন্ট মেকিং এর মাধ্যমে অনেক রেভিনিউ আর্ন করা সম্ভব। মাদকের একটা সমস্যা আমাদের এই ঢাকা শহরে রয়েছে, সেই মাদককে পুরোপুরি নির্মূল করে আমরা যথেষ্ট পরিমাণ খেলার স্থান তৈরি করতে চাই। মেট্রোপলিটন গভর্নেন্স সিস্টেম ইমপ্লিমেন্ট করা ছাড়া সমন্বিতভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়। আর কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণ মনে করে যে বিএনপির কর্মসূচি, বিএনপির পরিকল্পনা এবং বিএনপির রাষ্ট্র বিনির্মাণের যে সমস্ত চিন্তা ভাবনা, রাষ্ট্র ভাবনা, রাষ্ট্র চিন্তা, সেগুলো যদি জনগণ গ্রহণ করে তাহলে বিএনপিকে জনগণ ভোট দিবে। মরলে পরে জান্নাত পাবে এই কথা বলে বলে যদি কেউ ধোঁকাবাজি করে, আপনারা সাবধান থাকবেন। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিশোধের রাজনীতি কারোরই কাম্য নয়, দেশে আবারও শান্তি ও সহ অবস্থান প্রতিষ্ঠা করা জরুরি। এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা। যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে। আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট দিতে যাবেন তো? তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণায় কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ হয়ে নিজের
পৈতৃক জেলা ও রাজনীতির অন্যতম দুর্গ বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ৩ জেলার দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা। রাসেল কবিরের রিপোর্ট। বগুড়াবাসীর কাছে ২৯ জানুয়ারি কেবল একটি তারিখ নয়, দিনটি বছরের পর বছর অপেক্ষা অবসানের স্মরণীয় একদিন। চিরচেনা সেই রাজপথ যেখানে হেঁটে বেড়াতেন তারেক রহমান, বগুড়াবাসীর কাছে এ যেন কোনো নেতার আগমন নয়, ঘরের ছেলে ঘরে ফেরার দিন। ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, আমাদের গৌরব, আমাদের গর্ব। আমরা বুক খুলে কথা বলতে পারছি, এতদিন কিছু বলতে পারিনি, তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি, আমরা সুখ দুঃখের কথা আমরা তার কাছে পৌঁছাতে পারিনি। আমার বগুড়ার এলাকার মাটির সোল আসতেছে, অনেক ভালো লাগতেছে। বগুড়ার মানুষ হিসেবে এটা অবশ্যই আমাদের একটা গর্বের বিষয় যে বগুড়ার ছেলে বগুড়াতে আসতেছে। শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে খবর, কৃষক, ছাত্র, শ্রমিক জননীরা অপেক্ষায় আছেন প্রিয় মুখটি দেখার জন্য, বলছেন নেতাকর্মীরা। তারেক রহমান বগুড়াতে আসবে, এটা একটা আলাদা ধরনের একটা মানুষের অনুভূতি, উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনা। মানুষ তাদের বাড়ি ঘর রং করছে, রাস্তাঘাট পরিষ্কার করছে এবং আমাদের বিশ্বাস এটাতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে। বগুড়া শুধু শহর না, গ্রাম থেকে প্রত্যন্ত ইউনিয়নগুলোতে লোকজন সবাই উজ্জীবিত। কখন তারেক রহমান আসবে, কখন তাকে রিসিপশন জানাবে, কখন তার জন্য অপেক্ষা করবে। দীর্ঘ ১৯ বছর পর আমাদের প্রাণপ্রিয় নেতা তার শেকড় টানে তিনি তার এলাকায় আসছেন। এটি তার জন্মগত স্থান। তার এই আশাকে কেন্দ্র করে বগুড়ার আপামর জনসাধারণ তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিনাপদ করছে। তাকে স্বাগত জানাতে এরই মধ্যে আলতাপুন্নেসা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে জনসভা মঞ্চ, সড়ক মহাসড়কে সাঁটানো হয়েছে ব্যানার ফেস্টুন। তার সফর ঘিরে জেলা বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা সহ নির্ধারণ করা হয়েছে সব ধরনের কর্মসূচি। বছরের পর বছর অধীর অপেক্ষায় থাকা বগুড়াবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে নিজ জন্মভিটায় পা রাখবেন তারেক রহমান, এমনটি আশা সবার। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া। তারেক রহমানের আগমন ঘিরে সাজ রব রাজশাহীতে। সেখানে সমাবেশস্থলের প্রস্তুতি বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। মেহেদী, রাজশাহীর মাদ্রাসা ময়দানের চিত্র এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? যে এই রাত পোহালেই যে মাহিন্দ্র খন রাজশাহীতে দীর্ঘ ২২ বছর পরে দলীয় চেয়ারম্যান অর্থাৎ তারেক জিয়ার যে আগমন, সেই আগমন উপলক্ষে আসলে রাজশাহীর জাতীয়তাবাদী দলের যারা সমর্থক তারা ব্যতীতও অন্যান্য সাধারণ মানুষের মধ্যে যে আবেগ, সেই আবেগ কিন্তু আসলে কাজ করছে। সেই আবেগের জায়গা কিন্তু শুধু সাধারণ জনগণ সেটা তা বলবো না, আবেগ কিন্তু আসলে দুই ভাগে বিভক্ত হয়েছে। কারণ আমি যে মাদ্রাসা ময়দানে দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছি, সেই মাদ্রাসা ময়দানে এইটা আসলে দলীয় চেয়ারম্যানের প্রথম জনসভা, নির্বাচনী জনসভা হলে প্রথম জনসভা। এর আগে তিনি ২০০৪ সালে ২২শে ডিসেম্বর রাজশাহীতে জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হিসেবে তিনি এসেছিলেন এবং এরপরে তার যে আবেগের যে জায়গা, সেটা হচ্ছে তার পিতা অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ময়দানে তিনি সমাবেশ করেছেন এবং সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ময়দানে আসলে ১১টি সমাবেশের আসলে সরকার এবং বিরোধী দলের খাতা মোট ১১টি সমাবেশের চিহ্ন কিন্তু এই ময়দানে আছে। ফলে তারেক রহমানেরও একটা আবেগ এখানে জড়িয়ে আছে যে তিনি প্রথম দলীয় প্রধান হিসেবে এই ময়দানে তিনি আগামীকালকে দুপুর ১২টায় বক্তব্য রাখবেন। সেই অনুপাতে আমরা এখানে বলতে পারি রাজশাহীর যে পুরো চিত্র, সেই পুরো চিত্রটা কিন্তু এখন আমেজের প্রভাব, যেটা দলীয় নেতাকর্মীদের মধ্যে একদিকে যেমন নির্বাচন, ঠিক অন্যদিকে দলীয় প্রধানের রাজশাহীতে আগমন, সব মিলে আসলে এই যে অবস্থান, সেই অবস্থানটা আসলে স্মরণ রাখার মতো এবং এইটা আগামীকালকে জনসমুদ্র এবং জনস্রোতের মাধ্যমে সেটা প্রমাণ হবে। তো রিঙ্কু, এই ছিল রাজশাহীতে আগামীকালকে সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ শ্যামল আপনাকে। জামাত ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে অন্যান্য খাতকেও ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজ সংসদে আসন ঢাকা ১৫-এর কাফরুলে নির্বাচনে প্রচারণায় এই কথা বলেন তিনি। বিভিন্ন স্থানে ১১ দলীয় জোট প্রার্থীদের ওপর হামলা চালিয়ে নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর আমির। এদিন মিরপুর ১০ নম্বর সহ বিভিন্ন স্থানে প্রচারণা চালান তিনি।
বিশৃঙ্খলার মাধ্যমে পতিত স্বৈরাচার নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে সরকার তা মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন। পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচনের ভয়ে পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, তাই প্রতিবেশীরা কেবল বিশ্লেষণ করতে পারবে, কিন্তু মতামত দিতে পারবে না। ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনো রকম চেষ্টা করে, সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে। আরেকটা কথা হচ্ছে, নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। সেইখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত তো দেওয়ার সুযোগ রাখে না। তার বিশ্লেষণ থাকতে পারে, কিন্তু কে জিতলে কি ধারণা করবে, জিতবার আগেই এত কথা বলে দিলে তো এই মন্তব্য বস্তুনিষ্ঠ সেরকম মনে করার আমাদের কোনো সুযোগ থাকছে না। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারের পাশে যুক্তরাষ্ট্র থাকবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। দুপুরে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আর ইসি সচিব আখতার আহমেদ জানান, যুক্তরাষ্ট্র সরাসরি পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচনের প্রতিবেদন দেশটির সিনেটে পাঠানো হবে। এমআর আসাদের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন বুধবার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে যান নির্বাচন ভবনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। সাংবাদিকদের ক্রিস্টেনসন জানান, কোনো দল বা মতের পক্ষে নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের পাশে থাকবে তার দেশ। I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. পরে ইসি সচিব সাংবাদিকদের জানান, সরাসরি নির্বাচনী পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র, তবে অনানুষ্ঠানিক প্রতিবেদন তৈরি করে সিনেটে উত্থাপন করা হবে। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, এবং আপনাদের ওরা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেসের আপনার সিনেটে ওটা রিপোর্ট করবেন। যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান ইসি সচিব। সিকিউরিটি নিয়ে ওনারা জানতে চেয়েছিলেন যে আমাদের ব্যবস্থাপনাটা কি। আমরা বলেছি যে আমরা প্রায় 9.5 লাখ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। বলেন, তথ্য প্রযুক্তি খাতই হবে আগামীর বাংলাদেশের অগ্রযাত্রার মূল চালিকা শক্তি। একই সঙ্গে সরকারি চাকরিতে আটকে না থেকে তরুণদের উদ্যোক্তা হওয়ার উপরও জোর দেন অধ্যাপক ইউনূস। মনিরুল ইসলামের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। দেশে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলল। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর মঞ্চে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরলেন আগামীর বাংলাদেশের রূপরেখা। আশা করি এই এক্সপো আমাদের উদ্বোধনী যাত্রায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে। বক্তব্যের শুরুতেই জুলাই আন্দোলনের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সে সময় ইন্টারনেট বন্ধের প্রতিবাদ কিভাবে একটি সরকারের পতন ত্বরান্বিত করেছিল তাও স্মরণ করিয়ে দেন তিনি। দৃঢ়তার সঙ্গে বলেন, সেই আন্দোলনকারীরাই একদিন বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে। আমরা এখন একটা বিশেষ সময় পার করছি। 24-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। ডিজিটালকেই মূল খাত উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, তথ্য প্রযুক্তির হাত ধরেই নির্মিত হবে আগামীর বাংলাদেশের সাফল্যের গল্প। সনাতন যে সমস্ত চিন্তা, সেটা এই খাতে নিয়ে আসার চেষ্টা করছে। এই খাতের চিন্তা ভিন্ন। আমি দ্রুত পরিবর্তনের কথা বলছি। একটা পরিবর্তন আমরা সবাই
ওটা অনুভব করি যখন নিজ নিজ পরিবারের দিকে তাকাই। চাকরি করার মানসিকতাকে দাস প্রথার সঙ্গে তুলনা করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। মানুষের জন্ম হয়েছে একজন সৃজনশীল জীব হিসেবে। সৃজনশীলতাই হলো আমার মূল মন্ত্র, যেটা আজকের প্রযুক্তি আমাকে প্রকাশ করার সুযোগ দিচ্ছে। আমার আবার এই প্রযুক্তিকে এনে আবার দাসপ্রথাতে ঢুকিয়ে দিচ্ছে যে তোমাকে চাকরি করতে হবে, কোম্পানিতে চাকরি করতে হবে। বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্ত করতে রপ্তানি ও বিনিয়োগ বান্ধব নীতিমালার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা, তবে কড়া হুঁশিয়ারি দেন জালিয়াতি নিয়ে। জালিয়াতি থেকে বের হয়ে আসবো, আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব, মানুষের সহায়ক সরকার করব। সফল হার্ডওয়্যার শিল্প ও দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর সোনার বাংলা গড়তে জনগণের কাছে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে আমাদেরও এবং সারা পৃথিবীরও। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক কাটাতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সকল ধর্মবর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। সকালে রাজধানীর পল্লবী সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আমিনুলের মতো আমরা একজন ক্যান্ডিডেট পেয়েছি 16 আসনে, এটা আমাদের 16 আসনের ভাগ্যের বিষয়। এটা আমরা মনে করি আমিনুল আমাদের আশীর্বাদ হিসেবে আমাদের মাঝে এসেছে। এইভাবে ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হকের কথা বলছেন ভোটাররা। ঢাকা 16 আসনে আমিনুল হক জনগণের খেদমত করতে আশীর্বাদ হয়ে এসেছেন বলেও মন্তব্য করেন তারা। ওনার মতন এরকম মানুষ আসলে আমাদের পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যারা এখানে নির্বাচিত হয়েছেন তারা আসলে তাদের নিজের আখের গুছানো নিয়ে ব্যস্ত ছিলেন। ভালো মনের মানুষ এবং পরোপকারী এবং আমাদের এই নির্বাচনের আগে আমাদের অনেক সুখ দুঃখের সাথী হয়ে গেছে উনি। নির্বাচনী প্রচারণার 7ম দিনে রাজধানীর পল্লবী সিরামিক ও উত্তর কালশী এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা ও ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রার্থনা করেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি অসহায়দের পুনর্বাসন করা সহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। যারা অস্থায়ীভাবে বসবাস করছে, আমার উর্দুভাষী এলাকা, আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা এলাকাবাসী রয়েছেন, আমার নিম্ন এবং মধ্যম আয়ের যারা মানুষ রয়েছেন, প্রত্যেকের জন্য সবার স্থায়ীভাবে পুনর্বাসন করা এবং সবার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, সবার ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। তার প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী ও কর্মীরা ভোটারদের বাসায় গিয়ে এনআইডি নম্বর সংগ্রহ করে অসহায় মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আমিনুল হক। জামাতের যিনি প্রার্থী রয়েছেন এবং তার যারা সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে এবং তারা বিকাশ নাম্বার নিচ্ছে। এবং গতকালকে আমার কাছে একজন ভদ্র মহিলা অভিযোগ করলেন যে ভাই, আমাকে ফোন করে বলা হয়েছে যদি তাদের মার্কায় ভোট দিতে আমাকে 6000 টাকা দেওয়া হবে এবং সেটার ভিডিও রেকর্ডিংও আছে আমাদের কাছে। আচরণবিধি লঙ্ঘন করে তাদের এই কার্যক্রম আমার কাছে মনে হয়েছে যে তারা কি সত্যিকার অর্থেই কি বাংলাদেশের গণতন্ত্র চায় কি। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, উস্কানি বা প্রলোভনে পা না দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে। আসুন আমরা সবাই মিলে আমাদের এই সমাজটি গড়ার জন্য আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি আগামী জাতীয় সংসদ যে নির্বাচনটি সেটি যাতে আমরা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পারি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। আন্তর্জাতিক খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা শুরু হলেও মঙ্গলবার কিয়েভ জুড়ে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। একটি যাত্রীবাহী ট্রেনের রুশ ড্রোন হামলায় অন্তত 12 জন নিহত হয়। উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে এই ট্রেনটির বগিতে ড্রোন হামলা করা হয়। এছাড়া জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, বেসামরিক নাগরিকদের হত্যা অযৌক্তিক। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান অজিত পাওয়ারকে বহনকারী একটি বিমান জরুরি অবতরণকালে প্রদেশের বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় অজিত পাওয়ার সহ মোট 6 জন
নিহতের খবর পাওয়া গেছে। সকালে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। বলছে বিমানটিতে মোট 6 জন আরোহী ছিলেন। অজিত পাওয়ারের বারামতিতে 4টি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি পুরোপুরি ছাই হয়ে যায়। খেলার খবর, ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে টানা 5ম জয় তুলে নিল বাংলাদেশ। এতে 2026 টি-20 বিশ্বকাপ খেলার খুব কাছে পৌঁছে গেল লাল সবুজের প্রতিনিধিরা। নেপালের মূলপানি ক্রিকেট স্টেডিয়ামে সুপার 6-এ টস হেরে ব্যাট করতে নেমে জুয়াইরিয়া ফিরদৌসের 56 ও সোবহানা মোশতারির 59 রানে ভর করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 165 রান তোলে টাইগ্রেসরা। জবাবে 126 রানে শেষ হয় থাইল্যান্ডের ইনিংস। বাংলাদেশের হয়ে মারুফ আক্তার 3টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন সোবহানা মোশতারি। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রচারণার মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। গণতন্ত্রের স্বার্থে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান। কাল উত্তরবঙ্গের 3 জেলায় তারেকের সফর। বিভিন্ন স্থানে প্রার্থীদের উপর হামলার অভিযোগ জামাত আমিরের। ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের কোনো পক্ষ নেবে না বললেন রাষ্ট্রদূত। নির্বাচিত সরকারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস। এবং তথ্য প্রযুক্তি খাতেই নির্ভর নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বললেন প্রধান উপদেষ্টা। সর্বত্র ডিজিটাল সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।